প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আছি আমি মানিক বণিক, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকের আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আমরা আজকে চতুর্থ ক্লাস নেব। আজকে আমরা আলোচনা করব অর্থের সময় মূল্য অধ্যায়ের বিভিন্ন অঙ্কের সমস্যা ও এর সমাধান নিয়ে। শুরুতেই আমরা বিগত ক্লাসগুলো নিয়ে একটু আলোচনা করি। তা হলো যে আমরা বিগত ক্লাসে তোমাদের সাথে অর্থের সময় মূল্য, তার নির্ধারক, সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য, গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সাধারণ বৃত্তির ক্ষেত্রে, অগ্রিম বৃত্তির ক্ষেত্রে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, ৬৯ বিধি, ৭২ বিধি, কার্যকরী সুদের হার, নামিক সুদের হার, এই সমস্ত সকল বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে শুরুতে আলোচনা করব। এক্ষেত্রে দেখো যে এককালীন যদি কখনো আমরা অর্থ জমা রাখি, সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করবো, একটি উদাহরণ দেওয়া আছে। যেমন, যদি তুমি ডাচ বাংলা ব্যাংকে ৫০,০০০ টাকা ১০% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখো, তবে ১০ বছর শেষে তোমার ব্যাংক হিসাবে কত টাকা জমা হবে? এই ধরনের প্রশ্ন যদি তোমার মনে কখনো জেগে ওঠে, তখন আমরা এর সমাধান করার জন্য আমরা বিগত ক্লাসে সূত্র শিখেছিলাম যে ভবিষ্যৎ মূল্য মানে ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে এফবি সমান সমান পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n। এক্ষেত্রে দেখো যে আমরা ৫০,০০০ টাকা জমা রাখবো। এই ৫০,০০০ টাকা হচ্ছে বর্তমান মূল্য। সুদের হার ১০%। আমরা সুদের হারকে আই বা আর দুইটা যে কোনো একটা দিয়ে ব্যবহার করতে পারি। বিভিন্ন বইতে কোনো বইতে আই আবার কোনো বইতে আর লেখা আছে। এবং সময়কে প্রকাশের জন্য আমরা এন ব্যবহার করি। এন দ্বারা সময় বা মেয়াদকাল। এখানে দেখো যে আমরা ১০ বছর টাকাটি জমা রাখবো। তো এই অবস্থা যখন হলো, তখন আমরা সূত্রে যদি আমাদের তথ্যগুলো বসাই, তাহলে ৫০,০০০ গুণ ১ যোগ ০.০১ এর পাওয়ার হচ্ছে ১০। তো ১ যোগ ০.০১ পাওয়ার ১০ যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে এর মান দাঁড়ায় ২.৫৯৩৭। ৫০,০০০কে যদি আমরা ২.৫৯৩৭ দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই ১,২৯,৬৮৫ টাকা। যার মানে দাঁড়াচ্ছে যে আমরা ১০ বছর পর আমাদের ব্যাংক হিসাবে আমরা যদি ৫০,০০০ টাকা ১০% চক্রবৃদ্ধি সুদের হারে ১০ বছর রাখি, তাহলে ১,২৯,৬৮৫ টাকা জমা হবে। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবার দেখো, যদি এরকম দাঁড়ায় যে ধরা যাক জনাব জাকির হোসেন যমুনা ব্যাংকে ৫০,০০০ টাকা জমা রাখেন। ব্যাংক জমার উপর বার্ষিক ১০% হারে সুদ প্রদান করবে। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো যদি আমরা ৪ বছর পর টাকাটি পেতে চাই, অথবা আমরা যদি ৬ বছর পর জমাকৃত টাকা পেতে চাই। তাহলে আমরা এখানে দেখো যে আগে ছিল একবার টাকা জমা রাখবো, একটা নির্দিষ্ট সময় শেষে তুলে নেব, কিন্তু এখানে জনাব জাকির হোসেন দুইবার জানতে চাইছে যে আমরা ৪ বছর পর যদি টাকাটি উত্তোলন করি তাহলে কত টাকা পাবো, এবং ৬ বছর পর যদি টাকাটি উত্তোলন করি সেক্ষেত্রে কত টাকা পাবো। তো এক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্যটা দুইবার নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ৪ বছর পর যে টাকা পাবো তার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাইলে আমাদের সূত্র হচ্ছে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 + r⁴n। এখানে এফভি আমরা জানি না, পিভি হচ্ছে ৫০,০০০, আর সুদের হার ১০%, আর মেয়াদকাল হচ্ছে ৪ বছর। তো দেখো ৫০,০০০ ইন্টু ১ যোগ ০.১০ এর পাওয়ার হচ্ছে ৪। যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মান বের করি, তাহলে ১.৪৬৪১ বের হয়। ৫০,০০০কে গুণ করলে দেখা যায় যে ৭৩,২০৫ টাকা আমরা পাচ্ছি। অর্থাৎ ৫০,০০০ টাকা বা ১০% সুদের হারে ৪ বছর পর যদি আমরা পাই, তাহলে পাবো ৭৩,২০৫ টাকা। একইভাবে যখন আমরা ৬ বছর পর জমাকৃত টাকার অর্থ বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, তখন আমাদের
একই সূত্র ব্যবহার হবে, শুধু পার্থক্যটা হলো এখানে সময়ের। আগেরটা ছিল 4 বছর, এখন হচ্ছে 6 বছর। সেক্ষেত্রে n এর মান 4 থেকে পরিবর্তিত হয়ে 6 হবে। তো আমরা যদি 6 বসাই তাহলে 1 যোগ 0.10 পাওয়ার 6, এটা মান বের হয় হচ্ছে 1.7716। 50,000-কে 1.7716 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাই 88,580 টাকা। তো দেখো, আমরা 4 বছর পর পাচ্ছি 73,205 এবং 6 বছর পর পাচ্ছি 88,580 টাকা। এভাবে আমরা এরকম বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই করতে পারি। আরেকটি উদাহরণ দিয়ে যদি আমরা বিষয়টা বলি, দেখো যে জনাব হাসিব তার জমি বিক্রয় বাবদ 10,000 টাকা পেলেন। উক্ত অর্থ তিনি 10 বছর মেয়াদে কোনো ব্যাংকের স্থায়ী হিসাবে রাখার সিদ্ধান্ত নিলেন। জনাব হাসিব অনুসন্ধান করে জানতে পারলেন সোনালী ব্যাংকে 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে এবং জনতা ব্যাংক 12% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে, দেখো যে সোনালী ব্যাংক দিবে বার্ষিক হারে আর জনতা ব্যাংক দিবে মাসিক হারে। দুইটার মাঝে পার্থক্য হচ্ছে একটা বার্ষিক আর একটা মাসিক। তো আমাদের দেখো করণীয় কি বলা আছে, তাহলে হচ্ছে মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে জনাব হাসিব কত টাকা পাবেন। কত বলা আছে, জনাব হাবিব কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি টাকা উত্তোলন করতে পারবেন। তো শুরুতে আমরা ক এর সমাধানে আসি। তো সোনালী ব্যাংক থেকে কত টাকা পাবেন তা নির্ণয়ের জন্য আমাদেরকে যে টাকা আছে তার 10 বছর পরে 10% সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো যদি আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাই, আমাদের একই সূত্র ব্যবহার করব। যেহেতু এটা এককালীন জমা রাখছি, তাই এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1+r⁴n। তো এখন দেখো যে এখানে পিভি হচ্ছে 10 লাখ টাকা, আর হচ্ছে আগের মতোই 10%, আর সময় হচ্ছে 10 বছর। তার মানে n এর মান হচ্ছে 10। আমরা যদি 1+0.10 পাওয়ার 10, অথবা বাংলায় যদি বলি 1 যোগ 0.10 পাওয়ার 10, সেক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা যে মান পাই তা হচ্ছে 2.5937। তো আমরা যদি 10 লাখের সাথে এটা গুণ করি তাহলে পাচ্ছি 25,93,700 টাকা প্রায়। তো আমরা বলতে পারি যে মেয়াদ শেষে আমরা 10 লাখ টাকা যদি জমা রাখি, এখন 10 বছর পর 10% সুদের হারে, আমরা যদি বার্ষিক সুদের হারে হয় তাহলে পাচ্ছি 25,93,700 টাকা। এবার আমরা দেখি যে যদি জনাব হাবিব জনতা ব্যাংকে টাকা রাখেন এবং মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ পান, তখন কি হবে। তো দেখো যে মেয়াদ শেষে জনাব হাবিব কোন ব্যাংকে টাকা রাখবেন তা জানার জন্য আমরা ইতিমধ্যে সোনালী ব্যাংকের আম, যে টাকা জমা রেখেছে তার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি। এবার আমরা নির্ণয় করব জনতা ব্যাংকে যে টাকা মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যে টাকা জমা যদি রাখে, সেক্ষেত্রে উনি কত টাকা পাবেন। তো এক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য, তো যেহেতু মাসিক চক্রবৃদ্ধি, আমাদের সুদের হারটা আগে বার্ষিক ছিল, এখন মাসিক হতে সেটা ভাগ হয়ে যাবে এবং সময়ে আগের চাইতে বেড়ে যাবে। তো বেড়ে গেলে সেটাকে আমরা এম দ্বারা, সুদের হারকে এম দ্বারা ভাগ করব এবং সময়কে এম দ্বারা গুণ করব। তো আমরা এটা যদি করি তাহলে আমাদের সুদের হার ছিল 12%, কারণ জনতা ব্যাংক 12% হারে সুদ দিবে। সময় এম হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি কতবার হবে তার উপর এম নির্ভর করবে। তো দেখো যে এখানে এম হচ্ছে 12, কারণ 1 বছরে চক্রবৃদ্ধি হবে 12 বার, আর n ছিল 10 বছর, তাই n এর মান 10 গুণ হচ্ছে m হচ্ছে 12। সেক্ষেত্রে আমরা যদি সমাধান করি যে 1 যোগ 0.12 ভাগ 12 এর পাওয়ার হচ্ছে 10 গুণ 12 অর্থাৎ 120। যদি পাওয়ার বসাই তাহলে আমরা পাই 3.3004। তো আমরা 10 লাখকে যদি 3.3004 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 33,04,00,000 টাকা।
তো দেখো যে আমরা এর মাধ্যমে বলতে পারি যে চক্রবৃদ্ধি যত বেশি হবে আমাদের ভবিষ্যতে প্রাপ্তির পরিমাণ তত বেশি হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা দেখলাম সেখানে ভবিষ্যৎ মূল্য আমরা যা যা নির্ণয় করেছি তা ছিল একবার জমা রাখবে এবং ভবিষ্যতে পাবে। এখন দেখো যে আমাদের সামনে নতুন একটি উদাহরণ আসছে, তা হলো যে জনাব জহির 5 বছর পর্যন্ত প্রতি বছর শেষে যথাক্রমে 10,000 টাকা, 5,000 টাকা, 7,000, 12,000 ও 4,000 টাকা বিনিয়োগ করবেন। সুদের হার 10% হলে উক্ত বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য কত? 5 বছর পরে সুদ কত টাকা পাওয়া যাবে এবং মোট সুদের পরিমাণ কত, তা জনাব জহির জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে দেখো যে আমাদের যা দেয়া আছে তা হচ্ছে প্রথম বছরে জমা রাখবে 10,000, এটাকে আমরা PV1 বলতে পারি। দ্বিতীয় বছরে 5,000 PV2, এভাবে ক্রমান্বয়ে আমরা 4,000-কে PV5 বলতে পারি। আর আমাদের দেয়া আছে সুদের হার, এটাকে আমরা আই বা আর বলতে পারি। এখানে আই লিখেছি, আই যে কথা আরও একই কথা, তা হচ্ছে 10% বা 0.10। তো যেহেতু এখানে আমাদের অসমান আহ বর্তমান মূল্যগুলো প্রত্যেকটাই কোনোটাই সমান নয়, সেক্ষেত্রে আমাদের এফবি বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে PV1 × 1 প্লাস আর টু দি পাওয়ার n প্লাস PV2 × 1 প্লাস আর টু দি পাওয়ার n প্লাস PV3 × 1 প্লাস আর টু দি পাওয়ার n প্লাস PV4 × 1 প্লাস আর টু দি পাওয়ার n প্লাস PV5 × 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখানে মনে রাখার যে বিষয়টা, আমরা যেই টাকাটা সবার প্রথমে রাখছি সেটা যদি এই বছরের শেষে রাখি 5 বছর পর্যন্ত হলে, তাহলে 4 বছর সেই টাকাটা বিনিয়োগে থাকবে। দ্বিতীয় টাকাটা 3 বছর, তৃতীয়টা 2 বছর, চতুর্থটা 1 বছর, আর সর্বশেষটা যেদিন জমা দিব সেদিনই তুলে নেব। সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে এখানে n এর মানগুলো হবে সেই জন্য যথাক্রমে 4, 3, 2, 1 এবং 0। আমরা দেখো অঙ্কে তাই লিখেছি যে প্রথমটার মান 4, দ্বিতীয়টার মান 3। তো এখন আমরা যদি ক্যালকুলেটরে 1 প্লাস 0.10 পাওয়ার 4 করি, তাহলে বের হয় 1.464। পরে দ্বিতীয়টা হচ্ছে 1.331, তৃতীয়টা হবে 1.21, চতুর্থটা হবে 1.10 এবং সর্বশেষ হচ্ছে 1। এভাবে আমরা যে টাকা পাচ্ছি তার পরিমাণ দাঁড়াচ্ছে 46,960 টাকা। এই যে 46,960 টাকা, এটা আমাদের বিনিয়োগগুলোর ভবিষ্যৎ মূল্য। তো আমরা 5 বছরের সুদ সহ 46,960 টাকা পাওয়া যাবে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে মোট সুদের পরিমাণ কত। তাহলে আমাদের বিনিয়োগ ছিল যা, ভবিষ্যৎ মূল্য থেকে আমাদের মোট বিনিয়োগ বাদ দিতে হবে। তো ভবিষ্যৎ মূল্য দাঁড়াচ্ছে 46,960 টাকা। সেখান থেকে আমরা যদি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগগুলো ক্রমান্বয়ে যোগ করে বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা বাড়তি পাচ্ছি 8,960 টাকা। এই 8,960 টাকাই হচ্ছে আমাদের মোট সুদের পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব বর্তমান মূল্য নির্ণয় কিভাবে করব, এবং যদি আমরা অর্থটা এককালীন জমা রাখি তাহলেই কিভাবে নির্ণয় করব। একটি উদাহরণ আছে, জনাব সালমান 10 বছর মেয়াদী একটি সঞ্চয়ী প্রকল্প হতে হতে 5 লাখ টাকা পেতে চায়। সঞ্চয়ী প্রকল্পের সুদের হার 13% হলে সালমানকে এখন কত টাকা জমা রাখতে হবে? তো আমরা বিগত ক্লাসে জেনেছি যে পিভি নির্ণয়ের সূত্র হচ্ছে FV/1 প্লাস আর টু দি পাওয়ার n। আর এই অঙ্কে আমাদের এফভি হচ্ছে 5 লাখ টাকা, সুদের হার হচ্ছে 13%, সময় হচ্ছে 10 বছর। আমরা যদি বসাই তাহলে হচ্ছে 50,000 ভাগ 1 যোগ 0.10, যার পাওয়ার হবে 10। আমরা ক্যালকুলেটরে যদি মান বের করি তাহলে হচ্ছে 3.394567 বের হয়। তো 50,000-কে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে 1,47,294 টাকা 19 পয়সা। তো আমরা বলতে পারি যে আজকে আমরা যদি 1,47,294 টাকা জমা রাখি তাহলে 10 বছর পর 13% সুদের হারে আমরা 5 লক্ষ টাকা পাবো। এবার আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। যদি বাট্টার হার 12% হয় তাহলে কোন নগদ প্রবাহটি অধিক মূল্যবান?
তো এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে দেখো আমাদের দুইটা অপশন দেওয়া আছে। এক হচ্ছে এখন হাতে নগদ ৬০,০০০ টাকা, এটি আমাদের কাছে দুটি বিকল্প আছে। এক হচ্ছে এখন হাতে নগদ ৬০০০ টাকা, নাকি ৬ বছর পরের ১০,০০০ টাকা, কোনটি বেশি গ্রহণযোগ্য? তো এর সমাধান হচ্ছে যে এখন হাতে নগদ ৬০০০ টাকার বর্তমান মূল্য তো ৬০০০ টাকাই, কিন্তু ৬ বছর পরে প্রাপ্য ১০,০০০ টাকার বর্তমান মূল্য কত তা আগে আমাদেরকে জানতে হবে। তার নির্ণয়ের জন্য আমরা জানি সূত্র হচ্ছে পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 + r²। এক্ষেত্রে এফবি হচ্ছে ১০,০০০, সুদের হার ১২% আর সময় হচ্ছে ৬ বছর। তো আমরা সমাধান করলে দেখতে পাচ্ছি যে ৫,০৬৬ টাকা ৩৭ পয়সা পাচ্ছি। যেহেতু ৬ বছর পরের ১০,০০০ টাকার বর্তমান মূল্য ৫,০৬৬ টাকা ৩৭ পয়সা এখনকার ৬,০০০ টাকার থেকে কম, সেহেতু ৬ বছর পরে প্রাপ্য ১০,০০০ টাকার বর্তমান মূল্য অপেক্ষা এখন প্রাপ্ত হাতে নগদ ৬,০০০ টাকা আমাদের কাছে অধিক মূল্যবান। আরেকটি উদাহরণ দেখি যে বর্তমান মূল্য এককালীন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব। যেমন ১৬% অর্ধবার্ষিক, আমরা দেখো এটা রেড মার্ক করে দিয়েছি, যেখানে বলা আছে অর্ধবার্ষিক, বার্ষিক, অর্ধবার্ষিক, তার মানে বছরে ২ বার চক্রবৃদ্ধি হবে। সুদের হারে ৬ বছর পর প্রাপ্য ৭৫,০০০ টাকার বর্তমান মূল্য কত? তো এখানে দেখো যে আমাদের সুদের হারকে ভাগ করতে হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে অর্ধবার্ষিক মানে বছরে ২ বার চক্রবৃদ্ধি হবে, সেক্ষেত্রে এম এর মান হচ্ছে 2। আমরা এন কে এম দ্বারা গুণ করব এবং আর কে এম দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে দেখো যে আমরা যে মানটি পাচ্ছি, আহ, আমরা যদি বসাই এফবি হচ্ছে ৭৫,০০০ টাকা ভাগ ১+১৬% অর্থাৎ ০.16 ভাগ হচ্ছে ২, পাওয়ার হবে ৬ × ২, কারণ হচ্ছে ৬ বছর, আম, আর এম এর মান ছিল ২। আমরা যদি সমাধান করি তাহলে ২৯,৭৮৩ টাকা ৫৩ পয়সা পাচ্ছি। অর্থাৎ ১৬% অর্ধবার্ষিক সুদের হারে ৬ বছর পর প্রাপ্য ৭৫,০০০ টাকা আজকের বর্তমান মূল্য দাঁড়ায় ২৯,৭৮৩ টাকা প্রায়। তো এইভাবে আমরা বর্তমান মূল্যের এককালীন অর্থের যে কোনো এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখি যে বর্তমান মূল্য নির্ণয় করব যদি নগদ প্রবাহটি মিশ্র হয়ে থাকে। অর্থাৎ একটি বিনিয়োগ হতে প্রথম বছর শেষে আমরা ১,০০০ টাকা, দ্বিতীয় বছর শেষে ৫০০ টাকা, তৃতীয় বছর শেষে ১০০ টাকা পাওয়া যাবে। ৮% বাট্টার হারে বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য কত হবে? এখানে দেখো যে খেয়াল করার যে বিষয়টি তা হচ্ছে যে আমরা যে ভবিষ্যতে যে টাকাগুলো পাবো সেই টাকাগুলো অসমান। যদি এরকম অসমান বা মিশ্র টাকা হয় তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমাদের সূত্র হচ্ছে FV1 divided by 1 plus r to the power n plus FV2 divided by 1 plus r to the power n plus FV3 divided by 1 plus r to the power n। তাহলে FV1 হচ্ছে ১০,০০০, FV2 হচ্ছে ৫০০, FV3 হচ্ছে ১০০। এভাবে আমরা যদি এটার সমাধান করি, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, সমাধান করলে আমরা FV1 থেকে পাচ্ছি ৯২৫ টাকা ৯৩ পয়সা, FV2 থেকে পাচ্ছি ৪২৮ টাকা ৬৭ পয়সা এবং FV3 থেকে পাচ্ছি ৭৯ টাকা ৩৮ পয়সা। এভাবে আমরা মোট পাচ্ছি ১৪৩৪ টাকা প্রায়। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে নগদ প্রবাহগুলো ছিল এগুলোর বর্তমান মূল্য হচ্ছে ১৪৩৪ টাকা প্রায়। তো এক্ষেত্রে মনে রাখার যে বিষয়টি তা হচ্ছে যে চক্রবৃদ্ধি সংখ্যা স্পষ্ট উল্লেখ না থাকলে বার্ষিক চক্রবৃদ্ধি ধরতে হবে। তো এখানে যেহেতু আম, চক্রবৃদ্ধির আম, বিষয়ে কিছু সরাসরি বলা ছিল না, তাই আমরা উম, এই নোটটি এখানে তোমাদের সুবিধার্থে উল্লেখ করলাম। এবার আসি যে ভবিষ্যৎ মূল্য নিয়ে আমরা আলোচনা করলাম শুরুতে, তো সে বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন। তো দেখো জনাব সাকিব ৫ লাখ টাকা ৫ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। তার নিকট দুটি বিকল্প আছে: সাউথ ইস্ট ব্যাংকে ১৫% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, অন্যদিকে যমুনা ব্যাংক ১৪% হারে মাসিক
চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তো আমাদের যা যা করণীয় তা হচ্ছে অর্থের সময় মূল্য কি, চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্যের উপর কি প্রভাব পড়বে, মেয়াদ শেষে সাকিব সাউথ ইস্ট ব্যাংক হতে মোট কত টাকা পাবেন, সাকিবের কোন ব্যাংকে টাকা রাখা উত্তম হবে, যুক্তিসহ উত্তর দাও। তো আমরা একদম শুরুতে আমরা যে ক্লাসটি নিয়েছি সেখানে অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা অর্থের সময়মূল্য কি প্রশ্নের উত্তরে বর্তমানে প্রাপ্ত অর্থের মূল্য ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে আমরা বেশি। সময় পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতার এই পরিবর্তনের ধারণাটিই আমরা অর্থের সময়মূল্য হিসেবে পরিচিত বা অর্থের সময়মূল্য বলি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে মেয়াদ শেষ চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্যের উপর কি প্রভাব পড়বে। তো এর উত্তর হচ্ছে যে চক্রবৃদ্ধি সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে সুদের পরিমাণ বাড়তে থাকে। উদাহরণ দিয়ে বিষয়টি আমরা তোমাদের সামনে বোঝাচ্ছি। যেমন ১০০ টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ১ বছর পর ভবিষ্যৎ মূল্য হবে ১০০ ইন্টু ১.১০ অর্থাৎ ১১০ টাকা। কিন্তু বছরে ২ বার চক্রবৃদ্ধি করা হলে ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে ১০০ ইন্টু ১.১০ ভাগ ২। এর পাওয়ারও হচ্ছে ২, কারণ হচ্ছে বছরে ২ বার চক্রবৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি ১১০ টাকা ২৫ পয়সা। তো এইভাবে যত বেশি চক্রবৃদ্ধি করা হবে ভবিষ্যৎ মূল্য বাড়তে থাকবে। তাই আমরা বলতে পারি যে চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্য সর্বদাই বৃদ্ধি পাবে। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে মেয়াদ শেষে সাকিব সাউথ ইস্ট ব্যাংক হতে মোট কত টাকা পাবেন। এর উত্তর জানার জন্য আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজন হবে। মেয়াদ শেষে জনাব সাকিব সাউথ ইস্ট ব্যাংক হতে প্রাপ্য টাকার পরিমাণ জানতে হলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। আমরা জানি ভবিষ্যৎ মূল্য FB সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। আমাদের পিভি ছিল ৫ লাখ টাকা, ১ যোগ সুদের হার ১৫% সময় হচ্ছে ৫ বছর। সেক্ষেত্রে আমরা দেখো যে সাউথ ইস্ট ব্যাংকে যদি টাকা রাখি সেখান থেকে আমরা ৫ লাখ টাকায় ১০ বছর ৫ বছর শেষে ১৫% সুদের হারে পাচ্ছি ১০,০৫,৬৭৫ টাকা। সুতরাং আমরা বলতে পারি যে ৫ বছর পর ১৫% হারে সাউথ ইস্ট ব্যাংক হতে ১০,০৫,৬৭৫ টাকা আমাদের পাবো বা ব্যাংকে আমাদের জমা হবে। আমাদের ঘ নাম্বারে বলা ছিল যে কোন ব্যাংকে টাকা রাখা উত্তম হবে। তো তা যদি আমরা জানতে চাই তাহলে আমরা ঢাকা ব্যাংকে অর্থায়নের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি ভবিষ্যৎ মূল্য FB সমান পিভি ইন্টু 1 প্লাস আর বাই এম ইন্টু NM। এখানে যে বিষয়টা সেটা ছিল যে মাসিক চক্রবৃদ্ধির কথা বলা আছে। তো আমরা এক্ষেত্রে এম এর মান যেহেতু মাসিক বলা আছে তার মানে ১২ বার, বছরে ১২ বার চক্রবৃদ্ধি হবে। এন আগে থেকেই ৫ বছর ছিল, কিন্তু আগেরটার সুদের হার ছিল ১৫%, এখানে হচ্ছে ১৪%। তো দেখো যে আমরা এর এর যদি সমাধান করি তো স্লাইড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ মূল্য দাঁড়াচ্ছে ১০,০৪,৭৮৯ টাকা। সুতরাং ৫ বছর পর ১৪% হারে সাউথ ইস্ট ব্যাংক হতে আমরা ১০,০৪,৭৮৯ টাকা পাবো। তো আমাদের যেহেতু যুক্তি দিতে বলছিল, তো আমরা সেই যুক্তিটা মন্তব্য আকারে লিখতে পারি। তো মন্তব্যটা হবে এরকম যে যেহেতু সাউথ ইস্ট ব্যাংকের ভবিষ্যৎ মূল্য ঢাকা ব্যাংকের চেয়ে বেশি, সেহেতু জনাব সাকিবের সাউথ ইস্ট ব্যাংকেই টাকা রাখাই উত্তম হবে। এভাবে আমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে অর্থের সময়মূল্য অধ্যায়ে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।